সকলকে স্বাগত জানাই ঘরে বাইরে চ্যানেলে। আমার নাম শতভিষা মজুমদার। তো এখন যেটা কথা চলছে সেটা হচ্ছে পাকিস্তানের নাকি এত ক্ষমতা হয়ে গেছে আমাদেরকে অ্যাটাক করবে। সত্যি বলতে মানে ফ্যাক্টস এ যদি আসি, মানে এদের ৩ বার আমাদের কাছে হারা হয়ে গেছে। ৩ বার হেরেও শান্তি আর এদের হয় না। মানে ৯৩,০০০ ওদের সেনা আমরা আটকালাম ১৯৭১ এর যুদ্ধে। যখন ওদের দেশ পর্যন্ত ভাগ করে দিলাম। ভারত তো স্বাধীন হয়েছে, স্বাধীনের সঙ্গে দেশও ভাগ হয়েছে সবই বুঝলাম। যে ১৯৪৭ এ ইন্ডিয়া হলো, পাকিস্তান হলো। কিন্তু আজকের যেটা বাংলাদেশ সেটাও তো ওরা ঘটা করে নিয়েছিল। যেটাকে ওরা বলতো ইস্ট পাকিস্তান। লজ্জা নেই এই দেশটার। এই একটা দেশ যেখানকার মানুষজনের জন্য পৃথিবীর বাকি সমস্ত জায়গার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের মাথা নিচু হয়ে যায় শুধু এইখানকার মানুষগুলোর জন্য পাকিস্তান। তো ১৯৪৭ বানানো ইস্ট পাকিস্তানও পর্যন্ত অন্যের দেশের ঝামেলা, তার মধ্যে ঢুকে ভারত ওদের ৯৩,০০০ সৈন্যকে আমরা আটকে রাখলাম, ফেরত দিলাম। তোরা আত্মসমর্পণ করলি হাঁটু গেড়ে বসে, তারপরেও ভাই তোদের যুদ্ধের আমাদের সঙ্গে পেছনে লাগার শখ মেটে না। অপারেশন সিন্দুরে তোদের ঘরে ঢুকে মেরে এলাম, উরি অ্যাটাকে তোদের ঘরে ঢুকে মেরে এলাম, তোরা কি করতে পারলি? তারপরেও এদের বড় বড় লেকচার বাজি শেষ হয় না। ভদ্রলোককে আমার পেছনে না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, ইংরেজিতে বললে কি পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার কি নাম? খজা আসিফ। এই খজা বাবুর বক্তব্য হচ্ছে এরপরে ভারত যদি ছুটকো ছাটকা ফ্ল্যাগশিপ যেটাকে বলছে ছুটকো ছাটকা অপারেশন করে পাকিস্তানের ওপরে বা কোনো রকম ভাবে ড্রোন ট্রোন দিয়েও অ্যাটাক করার চেষ্টা করে, যেটা ভারত কখনোই করে না। ভারত এমন একটা দেশ, আমরা ভারতের সিস্টেমকে, ইভেন আর্মি সিস্টেমকেও আমরা ডিফেন্স বলি, কারণ ভারত ডিফেন্সিভ মোডে থাকে। ভারত প্রথমেই এমন দেশ নয় যে প্রথমেই যুদ্ধ চায়। ভারত সবসময় চেয়েছে সব মানুষকে একটা সুযোগ, একটা কেন একাধিকবার সুযোগ দিয়ে একটা শান্তির পথে চলতে। কিন্তু পাকিস্তানের একটা লোক দেখানো শান্তির ব্যাপার আছে। এই যেমন এরা বড় বড় কথা বলছে যে আমেরিকার ইরানের সঙ্গে প্রচুর পাতি কথায় বন্ধুত্ব দেখিয়ে যে আমাদের খুব বন্ধুত্ব, গলায় গলায় বন্ধুত্ব, পিরিত যেটাকে শান্তির প্রতীক সাজছে। আবার তারাই বড় বড় ডায়লগ দিচ্ছে কলকাতা আক্রমণ করার। এই ভদ্রলোক আমাদেরকে হুমকি দিয়েছে, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, কলকাতা অ্যাটাক করবে। ভাই অকাত বুঝে কথা বল তোর। এই পুরনো একটা কথা মনে পড়ে গেল, মোহাম্মদ আলী জিন্নাহ যখন দেশ ভাগ হচ্ছিল আমাদের, একে তো আমাদের মনে হচ্ছে, আমাদের তখন আইএনসি নেতাদের মনে হচ্ছে যে ইভেন মহাত্মা গান্ধীও বলেছিলেন যে দেশ যদি ভাগ হয় সেটা হবে আমার মৃতদেহের উপর দিয়ে। যাই হোক, তো এইসবের পেছনের ভেতরের গল্পে আমি গেলাম না। কিন্তু অনেক সত্যিকারের নেতা আছে যাদের রীতিমতন বুকে আঘাত লেগেছিল দেশ ভাগ হওয়া নিয়ে। কারণ আমরা চাইনি দেশ ভাগ হোক, পাকিস্তানও অখণ্ড ভারতেরই অংশ ছিল, যাকে তাও হলো। তো তখন দুটো ঝামেলা হয়েছিল। এক ঝামেলা কি না, পাকিস্তানের কিছু লোক বলেছিল মুসলিম লীগের জন্য ভারত আলাদা হলো, আর আমাদের আলাদা মুসলিমদের জন্য আলাদা মুল্ক, আলাদা শান্তির মুল্ক হলো পাকিস্তান। যেহেতু এই কথাটা বলার পেছনের কারণও আছে, কারণ যারা, যদি কেউ সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে থাকেন, বিশেষ করে যদি সিভিল সার্ভিসে নিয়ে থাকেন, তারা জানেন যে একটা কোশ্চেন নিয়ে প্রচুর আলোচনা হয় যে ভারতবর্ষে স্বাধীনতা আনার পেছনে কোন রাজনৈতিক দলের হাত আছে। যতই বিজেপি গভর্নমেন্ট এখন ক্ষমতায় থাকুক না কেন, বিজেপি গভর্নমেন্ট খুব ভালো কাজ করছে, আমি সেই সব টপিকে গেলাম না। ভালো কাজ করছে না খারাপ কাজ করছে সেসব টপিকে গেলাম না। এনআইএ বানিয়েছে, দেশে অনেক ভালো হচ্ছে, আমি সেসব টপিকে গেলাম না। বাট ওই পার্টিকুলার টাইমে আইএনসি গভর্নমেন্টের জন্যই না, মানে বলা হয় 70% ক্রেডিট ভারত মানে স্বাধীন হওয়ার ক্রেডিটটা আইএনসি গভর্নমেন্টকে দেওয়া হয়েছিল। এবং সত্যিই সেটা, কারণ তখনকার দিনের সমস্ত শিক্ষিত নেতারা আইএনসি গভর্নমেন্টে ছিল, ছিল ফ্যাক্ট। তো এই যে কথাটা বলা হতো যে স্বাধীন হওয়ার পেছনে যেরকম আইএনসি আছে, তো পাকিস্তানের স্বাধীন হওয়ার পেছনেও মুসলিম লীগ। তাতে মোহাম্মদ আলী জিন্নাহ খুব রেগে গেছিল, বললো কে বলেছে মুসলিম লীগ আছে আমাদের মুল্ক পাকিস্তান হবার জন্য? আমি মোহাম্মদ আলী জিন্নাহ, আমার জন্য পাকিস্তান হলো। তো এই বক্তব্যে কথা বলতে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ
প্রেস কনফারেন্সেও অনেকবার দুঃখ প্রকাশ করে একটা কথা বলেছে। আপনারা যদি চান সেই পারপাস আমি আলাদা ভিডিও করে দেব, কমেন্টে জানাবেন। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, পাকিস্তান তো পেলাম, আমাদের দেশের লোকজনকে পাকিস্তান তো দেওয়া হলো, কিন্তু কলকাতা ছাড়া পাকিস্তান হচ্ছে কানা পাকিস্তানের মতন। আর এর পেছনেও কারণ আছে। ব্রিটিশরা 1911 পরে গিয়ে রাজধানী দিল্লিতে করেছে, তার আগে পর্যন্ত নবাব বাদশাহ যাই বলো না কেন, মানে মেন ঘাঁটিটা কলকাতা ছিল। ব্রিটিশ ইন্ডিয়ায় ইংরেজরাও পর্যন্ত রাজধানী কলকাতাকেই বানিয়েছিল, তো সব ফেসিলিটি কলকাতায় ছিল। তো এই জিনিসগুলো দেখে মোহাম্মদ আলী জিন্নাহ বড় হয়েছে, ও জানে যে মেন জায়গা ছিল, উনি জানতেন মেন জায়গা ছিল কলকাতা। সে তো 1911 পরে রাজধানী দিল্লি হয়েছিল, আর 47-এ আমরা স্বাধীনতা পেয়ে গেছি। তো মেন মাথা ছিল অলওয়েজ কলকাতা, এবং এই কলকাতাই সেই জায়গা যেখানে ওই সেই বিচ্ছিরি ডাইরেক্ট অ্যাকশন, সেই গোপাল পাঠার গল্প, হিন্দু মুসলিমে ঝামেলা, এটার পেছনেও কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহই ছিলেন। যাই হোক, তো উনি এই বক্তব্য বহুবার বলেছিলেন যে কলকাতা ছাড়া পাকিস্তান কানা পাকিস্তানের মতন। পাকিস্তান যেভাবেই হোক সেটা কানাই, তার কারণ ওদের আজও বুদ্ধি হলো না। 1971-এর যুদ্ধের পর থেকে এইটা পাকিস্তান, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে পাকিস্তান, আর এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া। তো পাকিস্তানের একবারও মনে হলো না যে আমার 1971-এর পর থেকে আমাদের এয়ারবেস ওরা ইউজ করতে পারে না, তার আগে পারতো। যখন এইখানে এই যে বাংলাদেশ এই জায়গাটা যখন ইস্ট পাকিস্তান ছিল, বাংলাদেশ যখন ইস্ট পাকিস্তান ছিল, তখন পাকিস্তান আমাদের এই গুজরাটের ওপর দিয়ে ইস্ট পাকিস্তানে আসার জন্য আমাদের জমির ওপরের যে আকাশটা, এয়ার স্পেস যেটাকে ইংরেজিতে বলে, আমাদের জমির ওপরের যে আকাশটা, সেটা ইউজ করতে পারতো। কিন্তু আফটার 1971 ওয়ার, 1971-এর পর থেকে ওরা আর আমাদের এই এয়ার স্পেসটা ইউজ করতে পারে না। তুমি আলাদা এন্টিটি, তুমি ওখানে যাওয়ার জন্য আমাদের আকাশের ওপর দিয়ে উঠতে পারো না ভাই, একদম শুট করে নামিয়ে দেবো। এবার এরা স্বপ্ন দেখছে এই পাকিস্তান থেকে নাকি এরম ভাবে নদী পথে সমুদ্র পথে ঘুরে এসে আমাদের এখানে অ্যাটাক করবে। এত স্বপ্ন দেখে ফেলছে। আর কি স্বপ্ন দেখছে না, এইখান থেকে ঢুকবে গুজরাট আর রাজস্থান থেকে, এই স্বপ্ন দেখছে। মেন স্বপ্ন যেটা দেখছে সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে একটা দোস্তি করে, বাংলাদেশের জমির কে ইউজ করে এইখান থেকে আমাদের চিকেন নেকটাকে ধরে অ্যাটাক করবে। স্বপ্ন অনেক, যেটা সম্ভব নয়, একটা প্ল্যানও সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার বক্তব্য হচ্ছে, জয়শঙ্কর আমাদের বিদেশ মন্ত্রী, তার আগে আমি একটা জিনিস একটু দেখিয়ে দিতে চাই, এইটায় একটু নজর দেওয়া হোক। সাহসের বলিহারি যাই, সাহস মানুষের কত রকমের হয়। দুদিন আগে আমাদেরকে থ্রেট করলো, কি থ্রেট করলো? পাকিস্তান মিনিস্টার খোজা আসিফ কলকাতার সম্পর্কে বলে দিল যে উইল টেক ইট টু কলকাতা। এই যে উইল টেক ইট টু কলকাতা মানে আমরা ঝামেলা এবং আন্দোলন এবং আমাদের যুদ্ধ আমরা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। এত বড় কথা বলার আগে একটু তো ভাববি ভাই, ভাই না সরি দাদু, একটু তো ভাবো দাদু, এর আগে তোমাদের ইতিহাস ভুলে যেও না, বারবার হেরেছো, 3বার হেরেছো, ইভেন তোমাদেরই দেশ ছিনিয়ে নিয়ে আমরা বাংলাদেশ বানিয়ে দিয়েছি, তারপরেও তো একটু লজ্জা হওয়া উচিত ছিল। আর উড়ি অ্যাটাক, পেহেলগাঁও অ্যাটাক, এগুলো তো আমরা প্রায়ই করছি, তারপরেও লজ্জা নেই। এবার 2 ঘন্টা আগে আমাদের রাজনাথ সিং কি বলে দিল, গড নোজ হাউ মেনি পার্টস পাক উইল বি ডিভাইডেড দিস টাইম। বলছে কোন রকম ঝামেলা বা নাটকবাজি যদি করো, এই যে কথাটা বলেছো, এই কথাটাই বিশ্ব দরবারে একটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। এত বড় কথা ভারতের ওপরে বলে ফেলেছো, কারণ ভারত এখন প্রচন্ড শক্তিশালী দেশ, আর্মিতে হোক, নৌশক্তিতে হোক, আর আকাশপথে হোক, যেটাকে আমরা বলি এয়ারফোর্স। এত বড় কথা তো বলে ফেলেছো। তো রাজনাথ সিং বলছে গড নোজ, ভগবান জানে এইবারের নাটকবাজিতে পাকিস্তানকে আমরা আর কত ভাগে ভাগ করব। তার কারণই হচ্ছে অলরেডি একবার ইস্ট পাকিস্তানকে পুরোপুরি বাংলাদেশ করে দিয়েছি, এবারের এই নাটকবাজির জন্য না আরো ভাগ হয়ে যায়। ভালো কথা। আর এবার আমি আসি জয়শঙ্করের কথায়। তো আমরা তো চুপচাপ হাতে হাত রেখে বসে পড়বো না। প্রথমে বলা হলো যে এই যে এত বড় মানে বলদ বলদ কথাটা খাজা আসাদ বলেছে, তো প্রথমে বলা হলো ডিপ্লোমেসি দিয়ে এটাকে মেটানোর চেষ্টা করো। তো আমাদের সঙ্গে সঙ্গে আমাদের জয়শঙ্কর সাহেব
বিদেশমন্ত্রী, উনি এটা মেটানোর চেষ্টা করছেন। ভালো কথা, মেটানোর চেষ্টা করছেন। তো কথা বলেই না মেটানোর চেষ্টা করবেন? তো ভদ্রলোক খুব একটা ভালো না, বিশেষ করে পাকিস্তানের ব্যাপারে তো একদমই ভালো না। আমার পার্সোনালি জয়শঙ্করকে খুব ভালো লাগে, প্রচন্ড উচ্চশিক্ষিত ভদ্রলোক তো, প্রচন্ড ওই যে ছোটবেলায় ঠাকুমা পিসিমারা যেরকম বলতো কথার খুব ধার, ওই কথার ধার, ওই কথার ধার ভদ্রলোকের প্রচন্ড বেশি। এবার বেশি হওয়ার জন্য ওনাকে সবাই একটু ডরিয়েই চলে, একটু ভয় পেয়েই চলে। তো উনি কথা শুরু করেছেন, এবার ওনার কথাও গোলাবাড়ির থেকে কম কিছু নয়, ঠিক আছে? এবার জয়শঙ্কর শুধু যে কথা বলবে তাও তো নয়, উনি কি শুধু কথা বলে ছেড়ে দেবেন? কথা বলে ছেড়ে দেওয়ার লোক তো জয়শঙ্কর নয়। উনি কি বলেছেন, যেরকম আমি বললাম যে পাকিস্তান চেষ্টা করবে বাংলাদেশের জমিটাকে ইউজ করে আমাদের উপরে অ্যাটাক করার। জয়শঙ্কর সাহেব কাজে লেগে পড়েছেন। উনি বলছেন বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার তারেক সাহেব, ওনাকে যোগাযোগ করা হয়েছে এবং ওনাকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে পাকিস্তান যে যদি তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে কিচ্ছু করতে দাও তাহলে কিন্তু আমরাও তোমার কথা শুনবো না। একটা দুটো বোমা, মারাত্মক লেভেলের বোমা তোমাদের ওখানেও পড়ে যেতে পারে এবং যে সকল জায়গায় ঘাঁটি বাঁধবে পাকিস্তান সেই সব জায়গায় উড়েও যেতে পারে। এছাড়া তোমাদের যদি কোনো সুযোগ সুবিধা লাগে তো সেটা আমাদের দেশ ভারতকে বলতে। চাপটা বুঝতে পারছো? ইন্ডিয়া বলছে যে তারেক সাহেব, আপনার যদি কোনো সুবিধা অসুবিধা কিছু লাগবে, কিছু ব্যবস্থা দরকার, সেটা আমাদেরকে বলুন, আমরা ব্যবস্থা দেখছি। কিন্তু খবরদার, যদি আপনাদের জমি ইউজ হয়েছে তাহলে কিন্তু ইন্ডিয়া সুযোগ সুবিধা তো দূরের কথা, ভালো মতন ভুল করে দু চারটে বোমা আপনাদের ওদিকেও পড়ে যেতে পারে। তো তারেক সাহেবকে জয়শঙ্কর বলেও দিয়েছে। তো এদিক থেকেও পাকিস্তানের চান্স নেই। এবারে যদি আমি বলি ফোর্ট উইলিয়ামের বক্তব্য, আমার পিছনে যে ছবিটা সেটাকে আমরা কলকাতায় সবাই চিনি ফোর্ট উইলিয়াম। তো ইংরেজদের সময় এটার নাম ছিল ফোর্ট উইলিয়াম। দেশ এখন স্বাধীন হয়েছে, এখনো লোকমুখে আমরা ফোর্ট উইলিয়াম বলি বটে, বাট এটা না ফোর্ট উইলিয়াম অ্যাকচুয়ালি নেই, এটার নাম আমরা চেঞ্জ করে করে দিয়েছি বিজয় দুর্গ। ওই ব্রিটিশদের আমলে ছিল ফোর্ট উইলিয়াম। এখনো আমরা কথায় কথায় বলি ফোর্ট উইলিয়ামের সামনে, ফোর্ট উইলিয়ামের ওখানে বলি, প্রিন্সেপ ঘাটটার যেতে গেলে এখনো বলি ফোর্ট উইলিয়াম, কিন্তু অ্যাকচুয়ালি নাম চেঞ্জ হয়ে গেছে বিজয় দুর্গ। এবং এইখানেই সেই সিরাজের আমলের সেই অন্ধকূপ হত্যা হয়েছিল। ভালো কথা, এই ফোর্ট উইলিয়াম এত বড় একটা আমাদের সেনা বিভাগ, যে কলকাতা অ্যাটাক করলে ফোর্ট উইলিয়ামে যা লোক সংখ্যা বা সেনা সংখ্যা আছে, যা বল সংখ্যা আছে, পাকিস্তান কিছু করতে পারবে না। এবার আমার বক্তব্য এবং আমার মনে হয় আমার মতন সব ভারতীয়দের বক্তব্য যে ওরা ওদের পাকিস্তানের লোকজনের এবং পাকিস্তানের এই যে ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রকের বুদ্ধিটা এখানে থাকে না হাঁটুতে থাকে। কি পড়াশুনো করে জানে না ফোর্ট উইলিয়াম বা বিজয় দুর্গে কি পরিমাণ আর্মি বেস আছে আমাদের। কলকাতা অ্যাটাক করবি তোরা, যাকগে এই গেল এক। আর কি, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট আছে, এটাও হুগলি নদীর তীরে, ফোর্ট উইলিয়ামও হুগলি নদীর তীরে, সব কানেক্ট করবো, বুঝতে পারছো কিভাবে কানেক্ট করা হবে? ব্যারাকপুর ক্যান্টনমেন্ট দেখো হুগলি নদীর তীরেই হলো। এখানে এখানে অল টাইম দেখবে, যদি কেউ ব্যারাকপুরের আশেপাশে থাকো দেখবে প্রতিদিনই দুটো তিনটে হেলিকপ্টার ঘুরছে, পেট্রোলিং করছে এমনি নর্মালি। আর সেখানে ওরা আমাদেরকে থ্রেট দেবে। কলকাতা, কলকাতার কতটুকু ব্যারাকপুর, কলকাতার কতটুকু ফোর্ট উইলিয়াম, আরো আছে, আরো আছে, শুধু ব্যারাকপুর। আচ্ছা, কলাইকন্ডা, কলাইকন্ডা এয়ারফোর্স স্টেশন খড়গপুরের একদম পরে স্টেশনটা, কলকাতার থেকে মাত্র 121 কিলোমিটার। এই যে কলকাতার থেকে মাত্র 121 কিলোমিটার দূরে, তোরা আমাদেরকে থ্রেট দিস, তাও শেষ হয়নি। শুধু কলকাতার জন্য কি কি আছে দেখো, পানাগড়, শুধু কলকাতার জন্য পানাগড়, বর্ধমানে যাওয়ার পথে পড়ে এয়ারবেস। এখানে কি নেই, কি নেই এইটাই
পুরো মানে একদম রণযুদ্ধে সাজানো একটা এয়ারবেস। কি নেই? কোন জিনিসটা নেই এখানে পানাগারে? সুখাই থেকে শুরু করে কি নেই? পেছনে লাগিস তোরা কলকাতা অ্যাটাক করবি। শুধু এরকম মানে এক তো ফোর্ট উইলিয়ামের সেনা, ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সেনা, কলাইকুণ্ডার এয়ারবেস, পানাগড়, ইভেন ফোর্ট উইলিয়ামের এখানে নৌসেনাও আছে, নেভাল ফোর্স আছে। কোন দিক দিয়ে ঢুকবি তোরা? নৌপথে পারবি না, আকাশপথে পারবি না, সেনা মানে যারা আর্মি তাদের সঙ্গে পারবি না। তোরা ইন্ডিয়ার কলকাতা নিবি? মানে ভারতবর্ষের বাকি রাজ্যগুলো আমাদের কি মানে হাতে চুড়ি পরে বসে আছি আমরা? আমাদের এখানকার মেয়েরা হাতে চুড়ি পরেও শুধু রাধে না, কাজেও করে দেখায়। আমরা হাতে চুড়ি পরে শুধু পাকিস্তান যদি ভেবে থাকে পাকিস্তানের মহিলাদের মতন ভারতীয় মহিলারা না। এই ইতিহাস বহু পুরনো। দেশ স্বাধীনেও মহিলারা ছিল, দেশের যুদ্ধেও মহিলারা ছিল, এখনো এয়ারফোর্স, নেভাল ফোর্স সব জায়গায় মহিলারা আছে। ওরা মনে হয় ওদের মতন ভেবে ফেলে যে ভারতের কলকাতা ভারতের অনেকটা ভেতরে, বাকি রাজ্যগুলো কি ছেড়ে দেবে? যে আমাদের টপকে কলকাতা অব্দি চলে আসবে আর তারপরে কলকাতার এতগুলো জায়গা? একটাই হতে পারে যদি বাংলাদেশ ওদের জায়গা দেয়। অলরেডি জয়শঙ্কর সেই পারপাস কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অলরেডি ফোনে ভালো মতনই ডোজ দিয়ে ফেলেছেন, ভালো মতোই ডোজ দিয়ে ফেলেছেন। তো পাকিস্তান আমাদেরকে হামলা করবে এত সহজ বিষয়ও নয়। তো যে মিসাইল গুলো, একটা তো আছে আমাদের কাছে ধনুষ আর্টিলারি গান, প্রলয় মিসাইল আছে, পিনাকা রকেট আছে। এ তো হাইফাই, পিনাকা রকেট তো হাইফাই। তো খুঁজে খুঁজে একদম গিয়ে টার্গেটেই পড়বে। এ তো মানুষ ছাড়া চলে পিনাকা রকেট। অদ্ভুত একটা ব্যাপার আছে, মানে এখানে যদি কোনো মানুষ নাও থাকে, ও ড্রোন গুলোকে নিজে থেকে লোকেট করে নিজে থেকে এখান থেকে বেরিয়ে যাবে। ওখানে বসে কোনো মানুষকেও বসে বসে দেখে দিতে হবে না ওখানে ড্রোন ওখানে ড্রোন। এত অদ্ভুত পিনাকা রকেট, ও নিজে থেকে লোকেট করে যে শত্রুপক্ষের ড্রোন আসছে কিনা, শত্রুপক্ষের কোনো ফাইটার জেট আসছে কিনা, নিজের থেকে লোকেট করে বেরিয়ে গিয়ে টার্গেট হিট করে দেবে। মারাত্মক জিনিস আছে আমাদের কাছে। আর ফোর্ট উইলিয়ামে যে গল্প বলছিলাম, AK-203 আছে, আমাদের কাছে রোবোটিক ডগ আছে, ইএমপি গান আছে। কি দিয়ে লড়বে পাকিস্তান? আমি জানতে চাই কি দিয়ে লড়বে পাকিস্তান? আর কি ব্যারাকপুর এয়ারবেস, এই যে ছবি একটু আগে বলছিলাম, পারবে না, আমাদের সঙ্গে পেরে উঠতে পারবে না। কলাইকুণ্ডা এয়ারবেস কোনোভাবেই আমাদের সঙ্গে পেরে উঠবে, কোনোভাবেই না। তারপরেও এরা, খারাপও লাগে, স্বপ্ন দেখে কলকাতা অ্যাটাক করবে। ওরে বাবা, সে মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্নও স্বপ্ন রয়ে গেল, কানা পাকিস্তান ভবিষ্যতেও কানা পাকিস্তানই থাকবে। বাট হ্যাঁ, এসব তো গেল। ইভেন দেখো তেজস ফাইটার জেট, রাফাল ফাইটার জেট, এগুলো সব কিন্তু পানাগড়ে আছে। তেজাসও পানাগড়ে আছে, আমাদের এই বর্ধমানের দিকে যাবার পথে পানাগড়। রাফালও কিন্তু পানাগড়ে আছে। কিছু করতে পারবে না, এত হাইফাই প্রযুক্তির জিনিস পাকিস্তানের কাছে নেই। আর S-800 এর কথা আর কি বলবো। তো ফাইটার জেট ছাড়াই কোনো ফাইটার প্লেন গেলে সেটাকে পর্যন্ত লোকেট করে তছনছ করে দেবে। ওরা আর আমাদের দেশে এসে মিসাইল বা বোম টম ফেলবে কখন? মারাত্মক জিনিস S-800। তো যেটা কাজের কথা, যে আলটিমেটলি এই যে এটা আচ্ছা, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, হলদিয়াতেও নেভাল বেস আছে, হেস্টিংস নেভাল বেস আছে। নৌপথে আয় আমরা বুঝে নেব, আকাশপথে আয় আমরা বুঝে নেব। গোটা ভারত ছাড়ো, শুধু কলকাতার দেখো, গোটা ভারত ভুলে যান, শুধু কলকাতার দেখুন। হলদিয়াতে নেভাল বেস আছে, হেস্টিংসে নেভাল, পারবে না, কোনোভাবেই পারবে না, অসম্ভব। INS অগ্রয় আছে, INS সংশোধক আছে, INS দুনাগিরি আছে, সব হলদিয়া পোর্টে আর ফোর্ট উইলিয়ামের। কি দিয়ে লড়বে? লড়ার জন্য তো একটা জিনিস লাগে। ওরা ভাবে কাঠের নৌকা বানিয়ে বা কলার ভেলা বানিয়ে কলকাতা দখল করতে চললাম। কোন মুখে বলিস কলকাতাকে অ্যাটাক করে দেবো, এইটা কলকাতা পর্যন্ত যাবে? ভাই ভারতের, মানে আমরা যদি ম্যাপটা দেখি আরেকবার, ভারতের এতগুলো জায়গা, মানে এই পাকিস্তান থেকে এতগুলো জায়গা টপকিয়ে তোরা এখানে আসবি? সম্ভব?
এতগুলো জায়গা টপকে ওর এখানে আসবে, আর আমাদের এখানে আমরা এমনি এমনি ছেড়ে দেবো ওদেরকে, আকাশপথ ছেড়ে দেবো, নৌপথ এখান থেকে ঘুরে আসতে হবে, আর আমরা যেন এইসব জায়গাতেই ওদেরকে ছেড়ে দেবো। স্বপ্ন দেখারও একটা লিমিট হয় খোজা আসিফ, স্বপ্ন দেখারও একটা লিমিট হয়। আপনি বলার আগে অন্তত একবার তো ভাবুন, ভারতবর্ষের লোকজন শিক্ষিত, আপনাদের মতন পেটে কিছুই নেই সেরকম তো নয় ব্যাপারটা। যাই হোক, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, এত ব্যবস্থাপত্র আছে আমাদের ঠিকই, কিন্তু আমাদের নিজেদেরকেও একটু সতর্ক হতে হবে দেশের নাগরিক হিসাবে। কেন? আমরা কোনো রকম ভাবে, ধরুন আপনাদের আশেপাশে হঠাৎ করে কেউ বাড়ি ভাড়া নিয়েছে, বা আপনি কাউকে বাড়ি ভাড়া দিচ্ছেন, একটু আধার কার্ডটা দেখুন, একটু প্যান কার্ডটা দেখুন। হতে পারে বাংলাদেশ থেকে ওরা প্লট করা কোনো অনুপ্রবেশকারী আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এবং এনআইএ কিন্তু এটাও বলছে যে বেঙ্গলে অনেক অনুপ্রবেশকারীর মধ্যে এরকম পাকিস্তানি এজেন্ট ঢুকে গেছে। কাউকে বাড়ি ভাড়া দিচ্ছেন, একটু দেখুন। জালিয়াতি হচ্ছে, টাকার লেনদেনের কোনো জায়গা হচ্ছে, যদি দেখছেন এরকম, নিজেরা সতর্ক আমাদেরকে থাকতে হবে। এয়ার মানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভাল ফোর্স সবাই তো আমাদের সঙ্গে আছেই, প্লাস আমাদের আরো 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 ফেসিলিটিস আছে। কিন্তু আমাদের নিজেদেরকেও একটু সচেতন হতে হবে। যাকে তাকে বাড়ি ভাড়া দেওয়া, অপরিচিত কেউ হঠাৎ করে এসছে, হয়তো এখানে থাকতেনই না আপনার বাড়ির আশেপাশে, হঠাৎ করে বলছে আমি চাকরি পেয়ে এসেছি, সে জায়গাগুলো একটু শুনুন, দেখতে চান যে আপনি যে চাকরি পেয়েছেন তার আই কার্ড কোথায়, আপনি যে কোথাও জয়েন করেছেন তার একটা তো অনুমতিপত্র আছে, সেটা কোথায়, আপনার আধার কার্ড কোথায়, আপনার প্যান কার্ড কোথায়। নোট যদি দেখছেন জাল নোটের কারা, একটু আশেপাশে পুলিশ স্টেশনকে জানান। নিজেদেরকে একটু আমাদেরকে কিন্তু সচেতন হতেই হবে। তবে হ্যাঁ, এবারে যেহেতু আধার কার্ডের সঙ্গে প্যান আর মোবাইল সিমের সংযুক্তিকরণ করানো হয়েছে, এসআইআর এর মাধ্যমে হোক বা কিছুর মাধ্যমে হোক, আমরা একটু হলেও কন্ট্রোল করতে পারবো। তো দেশের সেনারা আমাদের পাশে তো আছেই, তারা তো বর্ডারে লড়াই করবে, তারা আমাদের জন্য প্রাণ দিতেও রাজি, কিন্তু আমরা যেন কোন রকম নির্বুদ্ধিতা এমন না করি যেটার জন্য আমাদের দেশের কোনো ক্ষতি হয়ে যায়। সচেতন হতে হবে আমাদের, একদম সচেতন হয়ে কাজ করতে হবে, সচেতনতা নিজেদের মধ্যে বাড়াতে হবে। কেমন? তো যত সচেতন আমরা হব, তত আমরা আমাদেরই সেনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবো এবং নিজেদের দেশ সুরক্ষিত রাখতে পারবো। এই পর্যন্ত এইটুকু বলা যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক সাহেব যদি বুদ্ধিমান হন, জয়শঙ্কর সাহেবের কথা শুনে অন্তত তারেক সাহেব নিজেদের জায়গা জমি অন্তত পাকিস্তানকে দেবে না যে যাও ভারতের পেছনে গিয়ে কাঠি করো, এত সাহস হবে না। তবুও আমরা রেডি যদি পাকিস্তান কোনো রকম নাটকবাজির চেষ্টা করে, এবং ওই পুরোনো কথাই মনে রাখতে হবে, পুরোনো কথা কি নতুন কথাই মনে রাখতে হবে, যেটা আমাদেরকে বলে দিয়েছেন উনি রাজনাথ সিং, যে গড নোজ হাউ মেনি পার্টস পাক উইল বি ডিভাইডেড দিস টাইম। বাংলাদেশের মানুষজন আমাদের পাশে থাকবে বলে আশা করা যাচ্ছে। পাকিস্তান না হলে অনেকগুলো টুকরেই ভাগ হবে, 1971-এর মতন শুধু বাংলাদেশ বানাবো না, আরো অনেক কিছু বানিয়ে দেবে ভারত এবারে। বালুচিস্তান কেন, বালুচিস্তানের পাশে কেটে কুটে অনেক কিছুই না ভাগ হয়ে যায়। সকলে ভালো থাকবেন, নিজেদের মধ্যে সচেতন থাকবেন, সচেতনতা ছড়িয়েও রাখবেন পরিবেশে, যাতে অচেনা মানুষ হুট করে আমাদের বেঙ্গলে না ঢুকে পড়তে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে বাইরে চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম আরো ইনফরমেশনের জন্য। জয় হিন্দ।